সম্মানিত ভিউয়ার্স ও শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট 3 নিয়ে আলোচনা করব। তো নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত বিষয়ে অ্যাসাইনমেন্ট 3 নিয়ে আলোচনার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি আমার পরিচয় বলে দিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হোসেন, সহকারী শিক্ষক, আশাখালী খান উচ্চ বিদ্যালয়, কলেজ গুলবাহার, কচুয়া, চাঁদপুর। তো শুরুতে আমরা দেখে নিব যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত যে মূল্যায়ন অ্যাসাইনমেন্ট, এই মূল্যায়ন অ্যাসাইনমেন্টটি তোমাদের করা হয়েছিল সপ্তম, চতুর্থ এবং নবম অধ্যায়ের সমন্বয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্ন 1, সংক্ষিপ্ত প্রশ্ন 2, সংক্ষিপ্ত প্রশ্ন 3, সংক্ষিপ্ত প্রশ্ন 3 নামে 3 পাঁচা 15টি প্রশ্ন করা হয়েছে এবং সৃজনশীল 1 ও 2 নামে 2টি সৃজনশীল করা হয়েছে। তো শুরুতে আমরা প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 1 প্রশ্নটি ছিল যে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। তাহলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। সেটা হচ্ছে 4টি বাহু, 1টি কোণ, 4টি বাহু, 1টি কর্ণ, 3টি বাহু ও 2টি কর্ণ, 3টি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত 2টি কোণ, 2টি বাহু এবং 3টি কোণ দেওয়া থাকলে কি একটি চতুর্ভুজ অঙ্কন করা যায়। তো আশা করি শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব যে এবিসি বৃত্তে এবিসি ব্যাস হলে বিএসি কোণের মান কত। তাহলে দেখো এবিসি বৃত্তে বিসি ব্যাস, এবিসি বৃত্তে বিসি ব্যাস, তাহলে বিএসি হচ্ছে অর্ধবৃত্তকে নির্দেশ করে। তাহলে বিএসি কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। তাহলে বিএসি কোণ হচ্ছে 1 সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে বিএসি কোণের মান হচ্ছে কত? 90 ডিগ্রি। তো আশা করি শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন 3 নম্বর প্রশ্নটি নিয়ে যদি আলোচনা করি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে, সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুটি কোণ সূক্ষ্ম কোণ এবং সমান। তাহলে বাকি দুটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কি 45 ডিগ্রি করে 90 ডিগ্রি। তাহলে দেখো, মনে করি যে এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বিএসি কোণ আর বিসিএ কোণ হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে আমরা জানি কোন ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হলে এদের বিপরীত বাহু দুটিও সমান, অর্থাৎ এবি আর বিসি কি সমান। এবি আর বিসি কে যদি আমরা x ধরে নিই তাহলে এসি এর মান কত হচ্ছে? তাহলে সমকোণী ত্রিভুজ এবিসিএ এসি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে AC ইকুয়াল টু রুট ওভার এবি স্কয়ার প্লাস বি স্কয়ার। এবি এর মান হচ্ছে x, x স্কয়ার, বিসি এর মান x, x স্কয়ার, তাহলে x স্কয়ার 2x স্কয়ার, স্কয়ার রুটে বাদ যাবে, তাহলে রুট ওভার 2x। তাহলে AC এর মান হচ্ছে কি রুট ওভার 2x। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসিএ বাহুগুলোর অনুপাত কি হবে? যেহেতু আমরা এবি কে x, বিসি কে x ধরে নিয়েছি, তাহলে x অনুপাত x আর AC হচ্ছে কত? রুট ওভার 2x। তাহলে x যদি বাদ দেই তাহলে থাকতেছে 1 অনুপাত 1 অনুপাত রুট 2। তাহলে সুতরাং ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত হবে কি 1 অনুপাত 1 রুট ওভার 2। তো আশা করি শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। এখন সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। PQRS সামান্তরিকে Q কোণ যদি 95 ডিগ্রি হয় তাহলে S মাইনাস S কোণ আর কত হবে? ইকুয়াল টু কত হবে? তাহলে দেখো এখানে চিত্রে PQRS একটি সামান্তরিক অঙ্কন করেছি। তাহলে দেওয়া আছে Q কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে Q কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে S কোণও 90 ডিগ্রি, যেহেতু বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে S কোণ হচ্ছে কি P কোণ সমান R কোণ আর Q কোণ সমান S কোণ। তাহলে বিপরীত কোণ P কোণ সমান R কোণ, Q কোণ সমান S কোণ। আর যেহেতু Q কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে S কোণও কি কোণ S ও 90 ডিগ্রি। তাহলে আবার যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই 4টি কোণ P, কোণ Q, কোণ R, কোণ S যোগ করলে কত হবে? 360 ডিগ্রি। তাহলে এখানে P এর মান আমরা R লিখলাম, Q এর মান হচ্ছে কত? Q এর মান 95 ডিগ্রি, R এর মান R ই থাকবে, S এর মান হচ্ছে 95 ডিগ্রি। 95 আর 95 যোগ করলে 190 আর পক্ষান্তর করলে মাইনাস হবে। 360 থেকে যদি 190 বাদ দিই তাহলে থাকবে কত? 170। আর এখানে দেখো R আর 2R, তাহলে 2 দিয়ে যদি 170 কে ভাগ দিই তাহলে হচ্ছে কত? 85 ডিগ্রি। তাহলে আর এর মান হচ্ছে 85 ডিগ্রি, বা পি এর মানও হচ্ছে কি পি এর মানও 85 ডিগ্রি। পি আর আর কি সমান। এখানে আমাদের প্রশ্ন বলা হয়েছে যে এস কোণ এস মাইনাস কোণ আর এর মান কত। তাহলে এস এর মান হচ্ছে 95, আর এর মান হচ্ছে 85। তাহলে 95 থেকে 85 বাদ দিলে থাকতে হতো 10 ডিগ্রি। তো আশা করি শিক্ষার্থীরা তোমার 4 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 5 নম্বর প্রশ্ন, যে বৃত্তের ব্যাস যদি 14 সেমি হয় তাহলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত। তাহলে দেখো বৃত্তের ব্যাস অর্থাৎ এখানে অন্তর্লিখিত বর্গ, বৃত্তে অন্তর্লিখিত বর্গ, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 14 সেমি। কোন বর্গ বৃত্তে অন্তর্লিখিত হলে বর্গের কর্ণ, কোন বর্গ যদি বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে বর্গের কর্ণ আর বৃত্তের ব্যাস কি হবে?
মনে করি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য a, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার অর্থাৎ স্কয়ার বর্গ সেমি, আর বর্গের কর্ণ হচ্ছে √2a। তাহলে বর্গের কর্ণ হচ্ছে কি √2a, আর এখানে বলা হচ্ছে যে বর্গের কর্ণ আর বৃত্তের ব্যাস সমান। তাহলে বর্গের কর্ণ আমরা কত বলতে পারি? বর্গের কর্ণ বলতে পারি 14 সেমি, যেহেতু বৃত্তের ব্যাস 14 সেমি। তাহলে বর্গের কর্ণ আমরা এখানে চলকের সাহায্যে প্রকাশ করেছি কত? √2a। তাহলে √2a = 14। তাহলে a √2 দিয়ে 14 কে ভাগ, এখন যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে কি a স্কয়ার, এখানে হবে 14/√2 হোল স্কয়ার। তাহলে √2 এর উপর যে √2a কাটা যাবে থাকবে 2, আর 14 কে বর্গ করলে হচ্ছে 196, 196 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 98, আর এখানে a স্কয়ার থাকতেছে। তাহলে a স্কয়ার = 98। তাহলে এখানে বলা হচ্ছে বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি a স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে a স্কয়ার মান 98, তাহলে বর্গের ক্ষেত্রফল কত? 98। এখানে বলা হচ্ছিল যে বৃত্তের ব্যাস হলো ওই বৃত্তের কি ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত। তাহলে আশা করি তোমরা বর্গের ক্ষেত্রফল 98 বর্গ সেন্টিমিটার বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 5টি প্রশ্ন। আশা করি তুমি 5টি প্রশ্ন সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন সৃজনশীল প্রশ্ন 1, সৃজনশীল প্রশ্ন 1 এ কি বলা হয়েছে? ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু এ ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি এবং সি কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজের পরিসীমা 10 সেমি। এ কোণের পুরক কোণ কত? তাইলে এ কোণ এর পুরক কোণ, তাহলে দেখো বি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি, এ কোণ আগে বের করতে হবে, তারপর হচ্ছে পুরক কোণ। তাহলে এ কোণের পুরক কোণ দেখো ত্রিভুজ ABC এ বি কোণ 45 ডিগ্রি আর সি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ কোণ থাকবে বি কোণ 45, সি কোণ 60, 60 আর 45 হচ্ছে 105, 105 হচ্ছে কি প্লাসের, পক্ষান্তর করলে হবে মাইনাসের, 180 থেকে 105 বাদ দিলে থাকে 70, তাহলে এই কোণ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে পুরক কোণ মানে কি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে একটি যদি 75 ডিগ্রি হয় অপরটি কত? তাহলে পুরক কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে একটি কোণ 75, তাহলে এর পুরক কোণ হবে 90 থেকে এ বাদ 75 বাদ তাহলে 15, তাহলে এই কোণের এর পুরক কোণ হচ্ছে কত? 15 ডিগ্রি। তা আশা করি শিক্ষার্থীরা এই প্রথম সৃজনশীলের ক নাম্বার প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো খ নাম্বার প্রশ্নটি কি ছিল? খ নাম্বার প্রশ্নটি ছিল অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। তাহলে অঙ্কনের বিবরণে এখানে কি দেওয়া আছে? ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে এবং ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখানে দেখো ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার, একটি কোণ হচ্ছে কত? একটি ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি ও 60 ডিগ্রি দেওয়া আছে, ভূমি সংলগ্ন দুটি ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে যে কোনো রশ্মি আমরা ডিএফ নিয়েছি, ডিএফ থেকে পরিসীমার পি এর সমান করে 10 সেন্টিমিটার বিই অংশ কেটে নিয়েছি, বিই অংশ কেটে নেই, ডি অংশ কেটে নেই, ডিই অংশ কেটে নিয়েছি। এখন ডি ও ই বিন্দুতে কি করেছি? ডি ও ই বিন্দুতে রেখাংশের একই পাশে হাফ বি কোণের সমান করে ডি ই ডি এইচ কোণ এবং হাফ সি কোণের সমান করে ডি ই জি কোণ আঁকি। তাইলে ডি এইচ এবং ই জি রেখাদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে এ বিন্দুতে এডি ই কোণ অর্থাৎ এই হাফ বি কোণের সমান করে ডি এ বি কোণ এবং এ ই রেখাংশের সাথে সি কোণের সমান করে হাফ সি কোণের সমান করে ই এ সি কোণ আঁকি, যা ডি ই রেখাংশকে বি ও সি বিন্দুতে এবি ও এসি রশ্মিদ্বয় এবি এবং এসি রশ্মিদ্বয় ডিই রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হচ্ছে কি উৎকৃষ্ট ত্রিভুজ। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। আর আমরা যদি এটা লিখবো কিভাবে, খাতায় উপস্থাপন করবে এভাবে যে প্রথমে গ লিখে আমরা উপরে চিত্র লিখবো, তারপর বিশেষ নির্বাচন এবং বিবরণ দিব। আশা করি শিক্ষার্থীরা তোমরা সৃজনশীল 1 এর খ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন গ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করো। এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকের দুইটি কোণের সমান। অর্থাৎ এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার ভূমি সংলগ্ন দুটি কোণ উদ্দীপকের দুটি কোণের সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবিসি এর পরিসীমার 1/3। এখানে পরিসীমা দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারের 1/3 অর্থাৎ 10 এর 3 ভাগের 1 অংশ হচ্ছে তার কি ভূমি থেকে শীর্ষের লম্বের দৈর্ঘ্য। এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। তাহলে দেখো এখানে প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখে নিয়েছি। বিশেষ একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ বি সমান 45 ডিগ্রি, সি সমান 60 ডিগ্রি, শীর্ষ থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য ডি ইকুয়াল টু 1/3 অর্থাৎ 10 এর 3 ভাগের 1 অংশ অর্থাৎ 3.33 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখানে দেখো আমরা ডি কে 3 ভাগের 1 বের করে নিয়েছি। এখানে কিভাবে 10 এর সেন্টিমিটারের 1/3 নিতে হয় সেটাকে তোমাকে আমি
তো শিক্ষার্থীরা কিভাবে অঙ্কন করতে হয় দেখো, অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি এআর নেই, এআর থেকে এআর রশ্মি নিয়েছি, এআর থেকে ডি এর সমান করে, এই যে ডি এর সমান করে অর্থাৎ 10 সেন্টিমিটার 1/3 ডি এর সমান করে এডি অংশ কেটে নেই। এডি অংশের এ এবং ডি বিন্দুতে, এডি রেখাংশের এ এবং ডি বিন্দুতে যথাক্রমে পি এ কিউ এবং এম ডি এন এন লম্বরেখা আঁকি, লম্বরেখা আঁকি। দেখো লম্বরেখা কিভাবে একটা বিন্দুর সাথে প্রথমে 5টা টান দিতে হবে। এই যে ডি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ দিয়েছি, তারপরে এইভাবে একটা দিবা, দেওয়ার পরে এখানে সর্বশেষ দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করবে একে উভয় দিকে বর্ধিত করে দিবে। ঠিক একইভাবে লম্ব যেভাবে আঁকতে হয় ঠিক এই বিন্দুতে লম্ব আঁকবা এবং এটা উভয় দিকে বর্ধিত করলে কি পি এ কিউ এবং এম ডি এন লম্বরেখা অঙ্কন হয়ে যায়। লম্বরেখা অর্থাৎ লম্ব আঁকা। যাই হোক, এখন হচ্ছে পি বিন্দুতে পি কিউ রেখাংশের এ বিন্দুতে পি এ বি কোণ আঁকি। কোন কোণের সমান করে? বি কোণের সমান করে। বি কোণের সমান করে পি এ বি কোণ আঁকি। কিভাবে একটি কোণের সমান করে কোণ আঁকতে হয় তোমরা জানো। এরপর হচ্ছে যে পি কিউ রেখার এ বিন্দুতে বি কোণের সমান করে সি কোণের সমান করে কিউ এ সি কোণ আঁকি। কিউ এ সি কোণ আঁকি, সি কোণের সমান করে। সি কোণের সমান করে তাহলে এবিএসি রেখাদ্বয় এমএন রেখাকে এবিওএসি রেখাদ্বয় এমন রেখাকে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হচ্ছে কি উদ্দৃষ্ট ত্রিভুজ। আশা করি শিক্ষার্থীরা কিভাবে একটি ত্রিভুজের ভূমিসহ দুটি কোণ এবং ভূমি থেকে শীর্ষের উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন করতে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন খাতায় যখন উপস্থাপন করবা তখন বিষয়টি তুমি এভাবে উপস্থাপন করো। গ লিখে প্রথমে চিত্র দিবে, তারপর বিশেষ নির্বাচন, তারপর অঙ্কনের বিবরণ। আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রথম সৃজনশীল বুঝতে পেরেছো। এখন তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন 2 ছিল, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এ দেখো প্রথম প্রশ্নটি কি বলা হয়েছে, 3 into x to the power minus 1 plus 7 into y to the power minus 1 whole to the power minus 1 এর মান কত? তো লিখে নিলাম x to the power minus 1 কে আমরা লিখে দেব 1 by x অর্থাৎ 3 উপরে x নিচে, y to the power minus 1 কে লিখে দেব 1 by y অর্থাৎ 7 উপরে y নিচে, আর এটা যা আছে তাই থাকবে। এবং লসাগু হচ্ছে xy, তাহলে x দিয়ে xy কে ভাগ দিলে থাকবে y, y আর 3 গুণ করলে 3y প্লাস এর প্লাস, y দিয়ে xy কে ভাগ দিলে থাকবে x, x আর 7 এ গুণ করলে হচ্ছে 7x, এখানে যা ছিল। এখন x to the power 1 by 1 যদি হয় তাহলে এই পুরো অংশটা হবে 1 by এই সমস্ত অংশটা। তাহলে এটাকে যদি আমরা গুণ দেই তাহলে হর লব হবে, লব হর হবে। তো ঘুরে যাবে xy, নিচে আসবে 3y প্লাস 7x। এই ছিল এর সমাধান। আশা করি শিক্ষার্থীরা তোমরা সংক্ষিপ্ত 2 এর প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন দেখো সংক্ষিপ্ত 2 এর 2 নম্বর প্রশ্নটি কি। এর সমাধান হচ্ছে √5 whole to the power y plus 1 cubic √5 whole to the power 2y minus 1। তাহলে রুট এর পরিবর্তে কি লেখা যায় হাফ, এখানে যা ছিল তাই। কিউবিক রুট এর পরিবর্তে 1/3 2y minus 1, তাহলে ওই y 1 এ আর 1 y plus 1 এ গুণ করলে হচ্ছে y plus 1, আর এখানে যা ছিল তাই। ঠিক 2y minus 1 এ 1 এ গুণ করলে হচ্ছে 2y minus 1 3। এখানে যেহেতু বেস একরকম তাহলে পাওয়ার গুলো কি হবে, যদি বেস একরকম হয় পাওয়ার গুলো সমান, এই পাওয়ার গুলো সমান। তাহলে এখন আমরা আর গুণন করলে 2 দিয়ে 2y minus 1 কে গুণ আর 3 দিয়ে হচ্ছে y plus 1 কে গুণ, তাহলে 2 দুগুণে 4y 2 কে 2 ইকুয়াল টু 3 আর y গুণ করলে হচ্ছে 3y প্লাস 3 কে 3। তাহলে y কে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে হবে মাইনাসের, আর 2 যেহেতু প্লাসের ডান দিকে নিয়ে গেলে মাইনাসের ডান দিকে নিয়ে আসলে হবে প্লাসের। তাহলে 4y থেকে যদি 3y বাদ দিয়ে থাকতেছে y, আর 2 আর 3 এ হচ্ছে কত 5, তাহলে নির্ণয় y এর মান হচ্ছে কত 5। তো আশা করি শিক্ষার্থীরা এখানে বলা হচ্ছিল y এর মান নির্ণয় করো, তাহলে তোমরা এটা কি বুঝতে পেরেছো। এখন তোমাদের সংক্ষিপ্ত 3 নম্বর প্রশ্নটি হচ্ছে log x to the power 125 equal to 6 হলে x এর মান কত। তাহলে যেহেতু log x to the power 125 equal to 6, তাহলে আমরা লিখতে পারি x to the power 6 equal to 125, তাহলে x to the power 6 লেখা যায় x স্কয়ার কিউব। তাহলে 3 দুগুণে কত, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 125 কে লেখা যায় 5 কিউব। তাহলে বলে কি পাওয়ারে 3 3 বাদ যাবে, থাকবে x স্কয়ার দিলে কত 5। তাহলে আমরা যদি ওকে বর্গ করি তাহলে স্কয়ার রুটে কাটা যাবে আর এখানে থাকবে 5, তাহলে x এর মান হচ্ছে কত √5। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো। এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 4 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যে এখানে বলা হচ্ছে সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। তাহলে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো, দেখো এখানে আমরা সংখ্যাটি লিখে নিলাম। সংখ্যাটি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 অঙ্ক পরে শূন্য বার আছে, 9 অঙ্ক পরে দশমিক বার করা আছে, আমরা দশমিকটা উঠিয়ে দিই, নিচে 1 লিখে 9 0 আর লিখতে হবে 10 to the power 9, এটা যখন উপরে উঠে -9। এখন দেখো বৈজ্ঞানিক আকারে প্রশ্ন হচ্ছে 10 থেকে ছোট 1 থেকে 1 এর সমান বা 1 থেকে বড় হবে। তাহলে এটা তো
3476 এটা তো অনেক বড়, তাহলে এটা 1 এর সমান বা বড়, আর 9 থেকে 10 থেকে ছোট হবে। এই জন্য আমরা কি করব, 3 অঙ্ক পরে দশমিক বসিয়ে দিব। তাহলে 3 অঙ্ক পরে দশমিক বসালে এটা 10 টু দি পাওয়ার 3 হবে +3, তাহলে +3 আর -9 10 টু দি পাওয়ার, যদি বিয়োগ করি তাহলে -6। তাহলে নির্ণয় বৈজ্ঞানিক আকার হচ্ছে 3.476 × 10 টু দি পাওয়ার 6। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটাকে কিভাবে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হয় এটা বুঝতে পেরেছো। এখন তোমাদের এই সঙ্গে 2 এর 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে যে 32.0035 এর সাধারণ লগের অংশ কত। এখানে দেখো আমরা এর জন্য ক্যালকুলেটর ব্যবহার করে এটা লগ নিতে হবে। লগ 32 × 0035 এর লগ হচ্ছে 1.5052। তাহলে এর অংশ হচ্ছে দশমিকের পরে যে অংশ সেটা হচ্ছে কি অংশ, তাহলে এর লগের অংশ হচ্ছে কত 0.5052। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা সর্বপ্রশ্ন 2 এর সবগুলা প্রশ্ন বুঝতে পেরেছো। এখন তোমাদের সৃজনশীল যে 2, সৃজনশীল 2 এ ছিল যে a = 4 এর 4 টু দি পাওয়ার 2b + 1, b = হচ্ছে 7 টু দি পাওয়ার m + 1 ডিভাইড বাই 7m * m - 1। এই মানগুলো দেওয়া আছে। তাহলে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কি a = 28 হলে p এর মান কত। তাহলে এখানে দেখো a এর মান দেওয়া আছে কি 4 টু দি পাওয়ার 2b + 1, আর এখানে a = কত 128। তাহলে কি হবে, দেওয়া আছে a এর মান 4 টু দি পাওয়ার 2b + 1 a = 28, তার আমরা কি লিখতে পারি 4 টু দি পাওয়ার 2b + 1 = 128। তাহলে 4 কে লেখা যায় 2 স্কয়ার, আর 2b + 1 থাকবে 128 যা ছিল তাই। তাহলে 2 দুগুণে 4b প্লাস 2 কে 2, আর এখানে 128 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 7। তাহলে যেহেতু বেস একরকম তাহলে পাওয়ার গুলো সমান হবে, বেস একরকম হলে কি পাওয়ার সমান। তাহলে পাওয়ার 4b + 2 = 7, তাহলে 2 আছে প্লাস এর 10 মাইনাস এর 7 থেকে 2 বাদ দিলে 5, আর 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 5/4। তো এই p এর মান হচ্ছে কত 5/4। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো সৃজনশীল 2 এর। এখন তোমাদের সৃজনশীল 2 এর খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে b ভাগ c = 1/49। তাহলে এখানে দেখো b এর মান হচ্ছে কত 77 টু দি পাওয়ার m + 1 এবং 7m + m - 1, আর c এর মান হচ্ছে 49 এর পাওয়ার হচ্ছে কত m + 1 7m - 1 * m + 1। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি, লিখে নিলাম a b এর মান c এর মান, b ভাগ c। তাহলে b এর মান c এর মান উঠিয়ে নিলাম। এখানে দেখো এটা হচ্ছে কি গুণ, তাহলে গুণ করে নিলে m m স্কয়ার প্লাস m এর m যা ভাগ এর 49 কে লেখা যায় 7 স্কয়ার 7 7 49 2, আর এখানে দেখো 7 এর পাওয়ার হচ্ছে m - 1 হোল m + 1। তাহলে এই পাওয়ার দুইটা কি হবে গুণ m - 1 m + 1। এখানে যা ছিল তাই উপরে যা ছিল তাই নিচে দেখো m আর m - 1 এ গুণ হবে, m m m স্কয়ার m 1 আর m এ গুণ করলে m। তো এইদিকে আমরা এই অংশটা আগে দেখে নিই। তাহলে এই অংশটা আগে যদি দেখি তাহলে যা ছিল তাই এটাও যা ছিল তাই লিখে নিয়েছি। এখন 2 দিয়ে গুণ হবে, তাহলে 2m প্লাস 2 কে 2, আর এখানে m + 1 m - 1 এটা হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আর m স্কয়ার মাইনাস 1। তাহলে এখন যেহেতু বেস একরকম তাহলে ভাগের বেলায় কি হবে বিয়োগ হবে, তাহলে m + 1 মাইনাস m স্কয়ার মাইনাস সে মাইনাস এ প্লাস m, আর ভাগ যা ছিল তাই। এই এখানে বেস একরকম তার পাওয়ার গুলো বিয়োগ হবে 2m + 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। এখানে যেহেতু দেখো বেস একরকম এবং ভাগাকার আছে, দেখো আমরা আগে সরল করে নিই। তাহলে m স্কয়ার এখানে m এখানে m 2m প্লাস 1, আর এখানে হচ্ছে কি মাইনাস m স্কয়ার 2m, আর 2 আর 1 হচ্ছে কত 3। এখন যেহেতু বেস একরকম তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে, পাওয়ার গুলো বিয়োগ হলে কি m স্কয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস মাইনাস দিয়ে এই যে দ্বিতীয় বেসের পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস 2m প্লাস 3। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস m স্কয়ার, এখানে তো যা ছিল তাই প্লাস মাইনাসে মাইনাস 2m প্লাস মাইনাস 3। তাহলে এখানে m স্কয়ার কাটা যাচ্ছে, 2m এ কাটা যাচ্ছে, মাইনাস 3 আর প্লাস এর 1। তাহলে মাইনাস 3 থেকে যদি প্লাস এর 1 বাদ যায় তাহলে থাকতেছে কি মাইনাস 2। তাহলে মাইনাস 2 গেলে 1/7 স্কয়ার 7 7 49 এলো রাইট অ্যান্সার। আশা করি শিক্ষার্থী এখন তোমাদের সৃজনশীল 2 এর গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নে d = log 2 দেখাতে বলা হয়েছে। এখানে d = একটা মান দেওয়া আছে, আমরা প্রথমে মানটা উঠিয়ে নিলাম। যে দেওয়া আছে d = 7 log যা ছিল তাই উঠিয়ে নিলাম, বাম পক্ষ হচ্ছে d, তাহলে মানটা উঠিয়ে নিলাম। এখানে কোনো কাজ নেই, এখানে কাজ হচ্ছে 7 log যা ছিল তাই, শুধু এখানে এগুলো মৌলিক গুণনীয়কে ভাঙতে হবে। 10 5 × 10, 9 কে লেখা যায় 3 স্কয়ার, 2 log যা ছিল তাই, 25 কে লেখা যায় 5 স্কয়ার, 24 কে লেখা যায় 3 8 24, 3 log যা ছিল তাই প্লাস 3 log, 81 কে লেখা যায় 3 পাওয়ার 4 অর্থাৎ 3 4 বার গুণ করলে 81 হয়। 80 কে লেখা যায় 5 16 80। এরপরে log এখানে 7 সহগ আকারে লিখে যায়, সহগকে পাওয়ার আকারে লিখলাম। যা ছিল তাই এখানে 2 × 5 3 স্কয়ার মাইনাস
log 2 কে পাওয়ার আকারে লিখলাম, সহগকে পাওয়ার আকারে লিখলাম 5 স্কয়ার। এখানে 8 কে লেখা যায় 2 কিউব, 8 কে লেখা যায় 2 আর 3, যা ছিল তাই প্লাসের প্লাস। সহগকে পাওয়ার হিসাবে লিখবো, আর এখানে 3 4 16 কে লেখা যায়, 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 4 বার গুণলে 16, আর এখানে যা ছিল তাই। তাহলে দেখো log 7 দিয়ে যদি গুণ করি, 2 এর পাওয়ার হচ্ছে 7, 5 এর পাওয়ার 7, আর 3 7 দুগুণে 14, 3 এর পাওয়ার 14 মাইনাস log এখানে 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, আর 3 এর পাওয়ার হচ্ছে 2 প্লাস log 3 4 এ কত 12, 3 এর পাওয়ার হচ্ছে 14 12, আর 3 4 এ 12, 2 এর পাওয়ার 12, আর 5 এর পাওয়ার হচ্ছে কত 3। এখন দেখো আমরা যদি log কমন নিই, তাহলে log কমন নিলে এটা যা ছিল তাই মাইনাসের বেলায় ভাগ, পাওয়ার এটা যা ছিল তাই প্লাসের বেলা হবে গুণ, লিখে নিলাম। এখন সূচক দেখো এখানে ভাগ আছে, আমরা যদি এটা গুণ দেই পরবর্তী সূচকটা কি হবে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হর লব হবে, লব হর হবে। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 6 3 স্কয়ার, এটা 2 টু দি পাওয়ার 6 3 স্কয়ার হচ্ছে লব, আর লব হচ্ছিল কত 5 টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে কি নিচে। তাহলে এখন দেখো সবগুলো গুণাকার আছে, এখন আমরা উপরের বেস গুলোতে কাজ করব। তো উপরের বেস গুলোতে কাজ করলে যাও 2 এর পাওয়ার 7 2 এর পাওয়ার 6, তাহলে 6 আর 7 হচ্ছে 13, 3 এর পাওয়ার হচ্ছে 2, এখানে হচ্ছে 12, তাহলে 14, 5 এর পাওয়ার হচ্ছে 7 যা ছিল তাই। নিচে যদি কাজ করি তাহলে দেখো 3 পাওয়ার 2 এর পাওয়ার হচ্ছে কত 2 এর পাওয়ার 12 লিখলাম, 3 এর পাওয়ার হচ্ছে 14, আর 5 হচ্ছে কত 3 আর 4 7। এখন দেখো বেস ভাগাকার আছে, তাইলে বিয়োগ হবে, পাওয়ার বিয়োগ হবে 13 বিয়োগ 12, আর এখানে 3 পাওয়ার 14 14 বিয়োগ 14, 5 এর পাওয়ার হচ্ছে 7 7 বিয়োগ 7, তাহলে এখানে 13 থেকে 12 গেলে থাকে 1, আর এখানে 14 থেকে 0, আর এখানে 7 থেকে 7 গেলে 0, তাহলে 2 2 থাকবে, আর কোন কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 5 এর 0 1, তাহলে গুণ করলে হচ্ছে log 2, তাহলে d সমান log 2। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সৃজনশীল 2 এর 3 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন তোমাদের সর্বশেষ যে সংযুক্ত প্রশ্ন 3, সংযুক্ত 3 নিয়ে আলোচনা করব যে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু হাফ হলে cos 4 মাইনাস sin 4 এর মান কত, এটা। তাহলে দেখো এখানে দেওয়া আছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু হাফ, তাহলে আমরা জানি যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে cos 4 মাইনাস sin 4, cos 4 কে লেখা যায় cos স্কয়ার হোল স্কয়ার, sin 4 কে লেখা যায় sin স্কয়ার হোল স্কয়ার, তাহলে স্কয়ার নো স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে cos স্কয়ার sin স্কয়ার হচ্ছে 1, আর cos স্কয়ার মাইনাস sin হচ্ছে হাফ, তাহলে গুণ করলে হচ্ছে হাফ। আশা করি শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে sin থিটা রুট ওভার cos স্কয়ার থিটা মাইনাস 1 কত হবে, তাহলে দেখো sin থিটা রুট ওভার cos স্কয়ার থিটা মাইনাস 1, cos স্কয়ার থিটা হচ্ছে tan স্কয়ার, স্কয়ার রুটে কাটা যাবে cot থিটা, তাহলে cot থিটা হচ্ছে এখানে sin থিটা যা ছিল তাই, cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা, sin থিটা কাটা যাবে থাকবে cos থিটা। আশা করি 2 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন তোমাদের সংক্ষিপ্ত 3 এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে cosec থিটা মাইনাস cosec থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল রুট ওভার 2 হলে tan থিটা কত, তাহলে এখানে দেখো দেওয়া আছে যে cosec থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, যেহেতু এখানে 90 ডিগ্রি মাইনাস, তাহলে cosec হবে sec থিটা থিটা রুট 2, তাহলে sec থিটা হচ্ছে রুট 2 কে লেখা যায় 2 রুট 2 বাই 1, তাহলে sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত হচ্ছে, অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1, আমরা এখানে অতিভুজ টু ভূমি 1 ত্রিভুজ আকারে লিখে নিলাম, অর্থাৎ জ্যামিতিকের সাহায্যে প্রকাশ করে নিলাম। এখন আমাদের দেখো লম্ব হচ্ছে এবি, তাহলে আমরা লম্ব ইচ্ছা হলে বের করে নিতে পারি, লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ হচ্ছে রুট 2 স্কয়ার, ভূমি হচ্ছে 1 স্কয়ার, স্কয়ার রুটে কাটা 2 এর 2 থাকবে 1 1, তাহলে 1 এর রুট হচ্ছে 1, তাহলে লম্ব পেয়ে গেলাম কত 1, তাহলে tan থিটা আমরা জানি কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে এবি এর মান 1 বিসি এর মান 1, তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 1, তাহলে tan থিটার মান 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা 3 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন তোমাদের সংযুক্ত 3 এর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 12 sec থিটা ইকুয়াল টু 13 হলে cot থিটা মাইনাস sin থিটার মান কত, তাহলে দেখো দেওয়া আছে 12 sec থিটা ইকুয়াল টু 13, তাহলে sec থিটা 12 নিচে নিয়ে আসলাম, তাহলে sec থিটা সমান আমরা জানি কি অতিভুজ বাই ভূমি, তাহলে 13 হচ্ছে অতিভুজ, ভূমি হচ্ছে 12। এখন এর বিপরীত হচ্ছে লম্ব, তাহলে লম্ব বিসি বের করতে হবে, তো আমরা জানি অতিভুজ সমান কি লম্ব স্কয়ার প্লাস, তাহলে লম্ব হচ্ছে বিসি স্কয়ার আর ভূমি হচ্ছে 12 12 যা আছে ভূমি 12, তাহলে 12 12 144, বিসি যা ছিল তাই, অতিভুজ হচ্ছে 13 13 স্কয়ার 169, তাহলে 144 ছিল রাইট সাইডে লেফট সাইডে মাইনাস এর 169 থেকে 144 বাদ দিলে থাকে 25 বিসি স্কয়ার, তাহলে বসকে লেখা যায় 5 স্কয়ার 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 বাদ, তাহলে বিসি সমান 5, তাহলে লম্ব সমান কত পেয়ে গেলাম 5। এখন আমরা cot থিটার মান বের করব, cot থিটা হচ্ছে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে এবি লম্ব হচ্ছে বিসি, আর sin থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি এর মান কত 12, বিসি এর মান হচ্ছে 5, বিসি এর মান 5, এসি এর মান 13, 5 আর 13 লসাগু হচ্ছে 65, 5 13 65, তাহলে
5 13 13 আর 12 গুণ করলে 156 আর 5 13 62 5 5 গুণ করলে 125 156 থেকে 25 বাদ দিলে থাকে 131। তো আশা করি শিক্ষার্থীরা তোমাদের এই সংযুক্ত প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন তোমাদের এই সংযুক্ত 3 এর সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে 5 নম্বর প্রশ্ন cos θ = x² - 1 ডিভাইড বাই x² প্লাস আমাদের sin² প্লাস এর মান কত। তাহলে দেখো এখানে দেওয়া আছে cos θ = হচ্ছে x² - 1 x² ডিভাইড বাই x² প্লাস 1। তাহলে আমরা শুরুতে আমরা জানি যে sin² হচ্ছে 1 - cos² তো 1 - cos এর মান হচ্ছে কত x² - 1 ডিভাইড বাই x² প্লাস 1 স্কয়ার যা ছিল তাই স্কয়ারটা আলাদা করে লিখলাম x² - 1 হোল স্কয়ার x² প্লাস 1 হোল স্কয়ার। তাহলে x² মানে হচ্ছে লসাগু 1 এর গুণ করলে x² প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x²। তাহলে এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 b হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে তো 1 1 এ কাটা থাকতেছে 2x স্কয়ার এখানে x স্কয়ার কাটা থাকবে 2। তাহলে 2 2 4 4x স্কয়ার নিচে আছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা sin স্কয়ার মান পেয়ে গেলাম কি 4x স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এখন মান বের করতে হবে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটার মান লিখে নিলাম প্লাস cos থিটার মান হচ্ছে কত x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দিয়ে নিলাম। তো হোল স্কয়ার আলাদা করে নিলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার লিখে নিলাম। নিচে যা ছিল তাই উপরে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে যা ছিল তাই আছে sin স্কয়ার থিটার মান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 2 2 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। এখানে লসাগু হচ্ছে কত x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার লসাগু। তাহলে এখানে 4x স্কয়ার প্লাস এর প্লাস এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। তাহলে এখানে দেখো 4x স্কয়ার থেকে যদি 2x স্কয়ার জায়গা তাহলে দেখো প্লাস এর 2x স্কয়ার আর x টু দি পাওয়ার 4 যা ছিল তাই প্লাস এর 1। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 কে লেখা যায় x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2a স্কয়ার আর 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখানে a হচ্ছে x স্কয়ার b হচ্ছে 1। তাহলে নিচেও x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার কাটা থাকবে 1। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই 5 নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। এর যেই তৃতীয় অ্যাসাইনমেন্টে দুটি সৃজনশীল এবং তিনটি সংযুক্ত প্রশ্নে 15টি প্রশ্ন করা হয়েছে। আশা করি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং তোমরা এটি যদি খাতা উপস্থাপন করো সর্বোচ্চ মূল্যায়ন পাবা। তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিরাপদে থাকো সবাইকে ধন্যবাদ।